নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান অশরীরী, দ্য প্যারানর্মাল অ্যাক্টিভিটিস। এই প্যারাসাইকোলজিস্ট যারা রয়েছেন তাদের গবেষণার ধারা কি, প্রশ্ন হতেই পারে। প্যারাসাইকোলজিস্ট বা এই ছদ্মবিজ্ঞান নিয়ে যারা গবেষণা করে থাকেন, অতি প্রাকৃত বিষয় নিয়ে যারা গবেষণা করে থাকেন, তাদের কতগুলো গবেষণার ধারা রয়েছে। এক, তাদের ইএসপি অর্থাৎ এক্সট্রা সেন্সরি পারসেপশন, এটা দিয়ে যেমন তারা গবেষণা করে বা এর বাস্তবিক দিক যেমন তারা তুলে ধরেন, তার সঙ্গে টেলিপ্যাথি, তার সঙ্গে সাইকোকাইনেসিসের মতো বিষয়, ক্লিয়ারভয়েন্সের মতো বিষয় ইত্যাদি, এতগুলো বিষয়বস্তুর বাস্তবিকতা, তার প্রকৃত বিশ্লেষণ করা, এগুলোই কিন্তু একজন প্যারাসাইকোলজিস্টের গবেষণার ধারা, কাজ। প্রাইমারি স্তরে আমরা বলতে পারি, একদম প্রাথমিক স্তরে কিন্তু আমরা তাই জানি। এই যে আমি এর আগের পর্বেও বলেছি যে এক্সট্রা সেন্সরি পারসেপশন অর্থাৎ আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়, এই পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে গিয়ে, তার গণ্ডির বাইরে গিয়ে কিছু উপলব্ধি বোধ যখন কোনো মানুষের হয়, অর্থাৎ কি না, প্যারাসাইকোলজিস্টরা বলছেন যে কোনো স্পিরিট বা এমন কোনো ক্ষমতা, এমন কোনো সুপার ন্যাচারাল পাওয়ার যা আমার আশপাশ দিয়ে রয়েছে বা তাদের উপস্থিতি বোঝাচ্ছে, সেই উপস্থিতি সবাইকে জানান দেয় না, কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু সে জানান দেওয়ার চেষ্টা করে। কারণ সে হয়তো, ধরুন আমি সর্বোচ্চ শিখরে উঠতে পারবো না, যারা সর্বোচ্চ শিখরে ওঠার জন্য মেন্টালি প্রিপেয়ার তারা কিন্তু চেষ্টা করবে, আর যারা পারে তারা পারে। ঠিক একইভাবে এই প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে আমরা বলতে পারি যে কোনো মানুষ সবাইকে এই বিশেষ স্পিরিট, গবেষকরা বলছেন ছদ্মবিজ্ঞানে, যে স্পিরিট বিশেষ কোনো ব্যক্তিকে তারা চুজ করে, তার কারণ তারা মনে করেন যে এই একমাত্র যে আমার উপস্থিতিটা উপলব্ধি করতে পারবে বা আমি তার সঙ্গে রিলেট করতে পারবো, এটা তাদের বক্তব্য, এমনটা বলা হয়ে থাকে। তো এই এক্সট্রা সেন্সরি পারসেপশন বা ইএসপি বা অতি সংবেদনশীল যে ইন্দ্রিয়, অর্থাৎ আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে গিয়ে অতি সংবেদনশীল যে ইন্দ্রিয়, তাকে স্পর্শ করে কিন্তু এই সুপার ন্যাচারাল পাওয়ার বা এই স্পিরিট। দ্বিতীয়ত বলবো যে আমাদের আরেকটি বিষয় হচ্ছে টেলিপ্যাথি। মানে আমরা বলি না যে আরে তুমি আসবে, কি অদ্ভুত, আমিও তাই ভাবছিলাম, তোমার নাম নিচ্ছিলাম, টেলিপ্যাথি। এটাও কিন্তু সাইকোলজির একটা পার্ট, অর্থাৎ আমার চিন্তন শক্তিকে অপর মানুষের চিন্তন শক্তির সঙ্গে মেলানো, মানে সেই চিন্তাকে প্রেরণ করা, দ্যাট ইজ কল্ড টেলিপ্যাথি। এবং সাইকোকাইনেসিস বা টেলিকাইনেসিস, এটি হলো যে আমাদের আভ্যন্তরীণ ইচ্ছা শক্তির মাধ্যম দিয়ে কোনো বস্তুকে সরানো, মানে স্থান পরিবর্তন করা, তাকে টেলিকাইনেসিসও বলে, তাকে সাইকোকাইনেসিসও বলা হয়। যেটা মুনি ঋষিদের সময় আমি উদাহরণ দিয়েছিলাম যে মনকে সেই জায়গায় কেন্দ্রবিন্দু করে একেবারেই তারা শূন্যে ভেসে থাকতেন। এটা কিন্তু একটা পার্ট অফ টেলিকাইনেসিস, মানে নিজের শরীরটাকে হালকা করে ধরিত্রীর থেকে উপরে তোলা, এরও কিন্তু একটা ব্যাখ্যা রয়েছে, সে ব্যাখ্যায় পরে যাওয়া যাবে। পরবর্তী বিষয়ে আরেকটি বলবো, সেটা হচ্ছে আমাদের এই প্রিকগনিশন মানে যে পূর্ব জ্ঞান, অর্থাৎ কিনা আমি প্রেডিকশন বলতে পারি, আগাম ভবিষ্যৎ দেখা। যে ঘটনা ঘটে গেছে, সেই ঘটনাটা যারা দেখছে, ঘটে গেল ঘটনা, মনে হলো এই ঘটনাটা ঘটলো। কেউ কেউ দেখবেন বলছে, আমি এটা আগেও বলেছি যে এই ঘটনাটা ঘটে গেল, এটা তো মনে হচ্ছে আমি দেখেছি আগে। প্রিকগনিশন অর্থাৎ পূর্ব জ্ঞান, আগাম জানা, এরও কিন্তু একটা সাইকোলজিক্যাল ব্যাখ্যা রয়েছে। আরেকটা হচ্ছে বেঁচে থাকার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ একটা মানুষের মৃত্যু হলো, মৃত্যুর পরে তার অস্তিত্ব কতটা আছে এবং সেই মানে চেতনার অস্তিত্ব থাকা বা তার সঙ্গে অলৌকিকতা, এটার বাস্তবিকতা কতটা রয়েছে,
বা সব থেকে বাদ দিয়ে অলৌকিক বিষয়টা তো একটা বিজ্ঞানের টোটালি বাইরের জায়গা। যদিও আমাদের যারা এই প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের উপর কাজ করছেন, প্যারাসাইকোলজিস্ট, তারা কিন্তু বলছেন যে এটা বিজ্ঞানেরই একটা পার্ট, ছদ্ম বিজ্ঞান। আমাদের তথাকথিত বিজ্ঞানের বাইরে গিয়ে, যে বিজ্ঞান মানে না আত্মাকে, যে বিজ্ঞান মানে না কোনো স্পিরিটের উপস্থিতিকে, সেখানে ছদ্ম বিজ্ঞান কেন বিজ্ঞান কথাটা দেওয়া হচ্ছে, কারণ এটা একটা গবেষণালব্ধ বিষয়। তো এই মৃত্যুর পর অনেক সময় কিন্তু পুনর্জন্মের কথা বলি। এই পুনর্জন্ম কি করে একটা মানুষ বা একটা বাচ্চা তার পূর্বজন্মের সমস্ত কিছু বলে দিতে পারে বলুন তো? কখনো ভেবে দেখেছেন কি করে বলে? অমুক জায়গায় আমার পরিবার রয়েছে, উনি আমার মা, তার নাম এই, উনি আমার বাবা, তার নামে এই, আমার সন্তান, তারা এই করে, অমুক লেনে আমার বাড়ি রয়েছে। এটা তো হয়? কেন হয়? এই সমগ্র বিষয় নিয়ে কিন্তু আমাদের প্যারাসাইকোলজিস্টরা আলোচনা করেন, দেশ বিদেশের অনেক প্যারাসাইকোলজিস্ট আলোচনা করেন। যেমন আমি স্টিভ হাফের কথা একটু বলবো। স্টিভ হাফ নিশ্চয়ই নাম শুনেছেন আপনারা। আমাদের অত্যন্ত প্রাণের প্রিয় বলিউড অ্যাক্টর ছিলেন সুশান্ত সিং রাজপুত। আমরা প্রত্যেকেই জানি, প্রত্যেকে ভালোবাসি তাকে, তার অভিনয়কে ভালোবাসতাম, তার পার্সোনালিটিকে ভালোবাসতাম। তাকে আমরা হারালাম। এর পিছনে কারণ, ব্যাখ্যা ইত্যাদি অনেক বিতর্কিত, ওই জায়গায় যাব না। স্টিভ হাফ দাবি কি করেছিল মনে আছে? একটা ভিডিও উনি ছেড়েছিলেন, বলেছিলেন যে আমি সুশান্ত সিং রাজপুতের আত্মার সঙ্গে কথা বলেছি একটি বিশেষ টেকনোলজির মাধ্যমে। কি সেই টেকনোলজি? ইভিপি, দ্যাট ইজ ইলেকট্রনিক ভয়েস ফেনোমেনন। এই ইভিপি, ইলেকট্রনিক ভয়েস ফেনোমেনন দিয়ে নাকি তিনি সুশান্ত সিং রাজপুতের আত্মার সঙ্গে কন্ট্যাক্ট করেছিলেন। এবং সেই আত্মা নাকি তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল তুমি কি অবস্থানে আছো বা তুমি কেন মৃত্যু হলো, কি বৃত্তান্ত, সে নাকি দুটো শব্দ বলেছিল। এক হচ্ছে মম, দ্যাট ইজ মাদার, আর এক হচ্ছে লাইট, দ্যাট ইজ আলো। অর্থাৎ সে বলতে চেয়েছে বা তিনি বলতে চেয়েছেন যে আমি এখন আলোর মধ্যে রয়েছি, তার সঙ্গে আমি সংযুক্তিকরণ আমার রয়েছে, এবং আমি মায়ের সঙ্গে যুক্ত রয়েছি বা মায়ের সঙ্গে আমি মাঝে মধ্যে সংযোগ করতে পারছি। এটা স্টিভ হাফের দাবি ছিল। পরবর্তীকালে যদিও এই ভিডিও আপনারা সোশ্যাল সাইটে পেয়েও যাবেন, এই ওনার দাবি, যদিও অনেকেই কিন্তু এটা টোটালি মিথ্যে বলেছেন, যে উনি যেহেতু প্রচুর ভক্ত সুশান্ত সিং রাজপুতের রয়েছে, তাদের ওই মনের কষ্টটাকে উনি ইউটিলাইজ করেছিলেন ব্যবসায়িক নিরিখে। অর্থাৎ যেহেতু ওই সময় আমরা প্রত্যেকেই জানার চেষ্টা করেছিলাম যে কি হয়েছে, কেন হয়েছে, এটা যদি একটু জানতে পারতাম, কেন হঠাৎ করে একটা মানুষ চলে গেল পৃথিবী ছেড়ে, ওইটাকে স্টিভ হাফ কাজে লাগিয়েছিল। এটা মানুষের ধারণা। দুরকম কথা, এক স্টিভ হাফের দাবি, দুই স্টিভ হাফ পুরোপুরি ব্যবসায়িক নিরিখে ভক্তদেরকে বোকা বানাতে, ডাহা বোকা বানাতে এই ঘটনা ঘটিয়েছিলেন, যার কোনো বাস্তবিক ব্যাখ্যা নেই। কিন্তু অবশ্যই এই প্যারাসাইকোলজিস্টদের ব্যাখ্যা বা তাদের গবেষণার একটা ভিত্তি রয়েছে, এটা নিয়ে পড়াশোনা রয়েছে। এটা তো একটা ছোট্ট এক্সাম্পল গেল। আগামী দিনে আরো বিস্তারিতভাবে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই দেখতে থাকবেন আমাদের এই বিশেষ অনুষ্ঠান অশরীরী, দ্য প্যারানর্মাল অ্যাক্টিভিটিস। নমস্কার।